দক্ষিণ এশিয়ার দুই দেশ নেপাল ও বাংলাদেশ। দুই দেশের জন্যই 2024 ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ বাগবদলের বছর। বছরটি দেশ দুটিকে অবশ্যম্ভাবী এক ঐতিহাসিক মোড়ে দাঁড় করায়। দুই দেশেই তরুণ প্রজন্ম, ছাত্র ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে সংঘটিত হয় গণ অভ্যুত্থান। দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় দুই প্রধানমন্ত্রী, শেখ হাসিনা ও কেপি শর্মা। দুই দেশেই মানুষের দাবি ছিল একেবারে স্পষ্ট: দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও কার্যকর রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু 1.5 বছর যেতে না যেতেই এই অভিন্ন আকাঙ্ক্ষার বাস্তবায়নে দুই দেশ দুটি ভিন্ন পথে হাঁটছে। আমরা ক্ষিপ্ত হইলে সরকারের তেলের মধ্যে চুবাই দেব। বাংলাদেশে পরিবর্তন হয়েছে, কিন্তু তা ক্ষমতার পালাবদল। কিছু আইন বদলেছে, নতুন কিছু কমিটির রিপ্লেস হয়েছে, প্রশাসনিক রদবদল হয়েছে কিছু। অন্যদিকে নেপাল চেষ্টা করেছে রাজনৈতিক সংস্কৃতির ভেতরে ঢুকতে, যেখানে পরিবর্তন কাগজে নয়, হবে আচরণে ও প্রক্রিয়ায়। নির্বাচনের ক্ষেত্রেই এই পার্থক্য সবচেয়ে স্পষ্ট। নেপাল নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা আনার জন্য ব্যাংকিং চ্যানেল বাধ্যতামূলক করেছে, বড় দাতাদের পরিচয় নিশ্চিত করেছে, এমনকি ছাত্র রাজনীতির মতো স্পর্শকাতর ক্ষেত্রেও ডিপলিটিসাইজ করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে নির্বাচন কাঠামোতে কিছু পরিবর্তন এলেও অর্থের উৎস ও ব্যবহারের স্বচ্ছতা এখনও প্রশ্নবিদ্ধ। ছাত্র রাজনীতি আগের মতোই রাজনৈতিক প্রভাবের কেন্দ্র হয়ে আছে। ফলে বোঝা যায় বাংলাদেশে কেবল ক্ষমতা বদলেছে, নেপালে চলছে রাষ্ট্র বদলানোর চেষ্টা। বিচার ব্যবস্থাও একই চিত্র। নেপালে ফেডারেল কাঠামোর কারণে বিচারিক ক্ষমতা বিকেন্দ্রীভূত করা হচ্ছে। আদালত শুধু মামলা নিষ্পত্তি করছে না, বরং বড় উন্নয়ন প্রকল্পেও হস্তক্ষেপ করে নীতি ও পরিবেশগত ভারসাম্য নিশ্চিত করছে। বাংলাদেশে বিচার ব্যবস্থা এখনও কেন্দ্রীভূত এবং বড় সিদ্ধান্তে আদালতের দৃশ্যমান সক্রিয়তা তুলনামূলক কম। ফলে নেপালে আদালত একটি নিয়ন্ত্রক শক্তি হিসেবে কাজ করছে, আর বাংলাদেশে তা এখনও ক্ষমতাসীনদের অংশ হিসেবেই রয়ে গেছে। প্রশাসন ও আমলাতন্ত্রের ক্ষেত্রেও পার্থক্য চোখে পড়ার মতো। নেপাল একটি সুস্পষ্ট 100 পয়েন্ট রিফর্ম এজেন্ডা নিয়ে এগোচ্ছে। তার মধ্যে প্রশাসন ছোট করা, সিদ্ধান্ত গ্রহণের স্তর কমানো, দক্ষতা বাড়ানো ইত্যাদি অন্যতম। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সময়ে বেশ কয়েকটি কমিশন করে পুরো রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের রোডম্যাপ হিসেবে জুলাই সনদ তৈরি করে দিলেও সেটা বাস্তবায়নে সরকার নানা টালবাহানা করছে। নেপাল আমলাতন্ত্রকে দলীয় প্রভাবমুক্ত করার চেষ্টা করছে, আর বাংলাদেশে এখনও নিয়োগ ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব বড় ফ্যাক্টর। অর্থাৎ নেপাল সিস্টেম পরিষ্কার করছে, বাংলাদেশ সিস্টেমকে ম্যানেজ করছে। দুর্নীতি দমনে এই ব্যবধান আরও প্রকট। নেপাল জিরো টলারেন্স নীতিতে সরাসরি পদক্ষেপ নিচ্ছে। পুরনো সম্পদের তদন্ত, বিশেষ টাস্কফোর্স, এমনকি দুর্নীতি দমনে ব্যবহার করছে উন্নততর তথ্য প্রযুক্তি ও এআই বেসড অ্যানালাইসিস প্ল্যাটফর্ম। রাজনৈতিক ঝুঁকি নিয়েও তারা এগোচ্ছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনকে আগের মতোই সরকারি দলের আজ্ঞাবহ করে রাখা হয়েছে। জনগণ দুর্নীতির ক্ষেত্রে যে দৃষ্টান্তমূলক দমন নীতি দেখতে চেয়েছিল, তা এখনও স্পষ্টভাবে দৃশ্যমান নয়। অর্থনীতিতেও একই দ্বৈততা। বাংলাদেশের অর্থনীতি বড়, কিন্তু উচ্চ মূল্যস্ফীতি ও ধীর প্রবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে চাপে ফেলছে। নেপাল ছোট অর্থনীতি হয়েও তুলনামূলক কম মূল্যস্ফীতি ও স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে। শেষ পর্যন্ত জনগণের কাছে বড় অর্থনীতি নয়, স্বস্তিদায়ক জীবনই গুরুত্বপূর্ণ, যেখানে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে। উন্নয়ন মডেলেও পার্থক্য স্পষ্ট। নেপাল কম প্রকল্প নিয়ে এগোচ্ছে, কিন্তু সেগুলো স্পষ্ট এবং সময় সীমাবদ্ধ, যেমন হাইড্রো পাওয়ার ও সড়ক উন্নয়ন। বাংলাদেশ বড় বড় পরিকল্পনা নিয়েছে, কিন্তু বাস্তবায়নের গতি ধীর এবং অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়ে গেছে। মানবাধিকার পরিস্থিতি এই তুলনায় সবচেয়ে সংবেদনশীল দিক। নেপালে কিছু দমনপীড়নের ঘটনা থাকলেও তা সীমিত। বাংলাদেশে পরিস্থিতি অনেক বেশি জটিল। রিকনসিলেশন প্রসেস ছাড়াই বিরোধী দল নিষিদ্ধ, গুম, সহিংসতা, এসব অভিযোগ জনগণের মূল দাবি, অর্থাৎ ন্যায় বিচারের ধারণার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। পররাষ্ট্রনীতিতে নেপাল ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ভারত ও চীনের মধ্যে ব্রিজ ডিপ্লোমেসি পলিসি গ্রহণ করছে। বাংলাদেশ তুলনামূলকভাবে আমেরিকা, চীনের মতো বড় শক্তিগুলোর দিকে ঝুঁকছে, যা কৌশলগত হলেও ভারসাম্যের ক্ষেত্রে প্রশ্ন তৈরি করছে। বৈষম্যহীন পররাষ্ট্রনীতি অবলম্বনে বরাবরের মতোই মেরুদণ্ডহীনতার পরিচয় দিচ্ছে সরকার। সবশেষে আসে জনসমর্থন ও স্থিতিশীলতার প্রশ্ন। নেপালে আন্দোলনের পর দ্রুত নির্বাচন হয়েছে এবং স্থানীয় পর্যায়ে আস্থা কিছুটা ফিরে এসেছে। বাংলাদেশে এখনও অস্থিরতা পুরোপুরি কাটেনি। জনগণের নিরাপত্তা ও আস্থার সংকট এখনও চরমে।
সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, অভ্যুত্থানের পর বাংলাদেশ পরিবর্তনের পথে যাত্রা শুরু করলেও নির্বাচিত সরকার এসেই তাতে বাগড়া বসাতে শুরু করেছে। পরিবর্তন হয়েছে ক্ষমতায় ও চেয়ারে, কিন্তু রাষ্ট্র পেছাচ্ছে সেই পুরনো ব্যবস্থার দিকেই। অন্যদিকে নেপাল ধীরে এগোচ্ছে, কিন্তু তারা সিস্টেমের গভীরে হাত দিতে শুরু করেছে। গণ অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের চরিত্র বদলানোর জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশ্নটা এখন খুবই সরল কিন্তু গভীর। বাংলাদেশ কি কেবল ক্ষমতার পালাবদলেই থেমে থাকবে, নাকি সত্যিকারের পরিবর্তনের পথে এগোবে? সময়ই এর উত্তর দেবে।